নাতি এই নাতনিদের যে আপনি যুক্তিটা তো তো। না না হ্যাঁ আমি দিচ্ছি তো। এখন এই যে যে তাদের জন্য কোটা ব্যবস্থা দেওয়া হয়েছিল, ঠিক আছে, এটা হচ্ছে বিশেষ উপহার হিসেবে, বিশেষ বিধান, যেটাকে স্পেশাল প্রিভিলেজ বলে থাকি। এবং হুম। তারা যে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এইটা আর একটা অংশ ছিল যে তাদেরকে পুনর্বাসন, বঙ্গবন্ধু যখন আপনার দেশে ফিরলেন, রাষ্ট্র গঠনের যখন হাত দিলেন, তখন কিন্তু পুনর্বাসনের হাত দিলেন। এই পুনর্বাসনের অংশ হিসেবে মুক্তিযোদ্ধাদেরকে এক হচ্ছে বীরত্বপূর্ণ অবদান, আর একটা হচ্ছে পুনর্বাসনের অংশ আপনি হিসেবে এখনো কোটা দিলেন। পর্যন্ত কিন্তু এখন রয়ে দেখেন, গেছে মুক্তিযোদ্ধাদের, বঙ্গবন্ধুর ওই 72-এর রাইট, সংবিধানে এখন সবাই মেনে প্রশ্ন নিয়েছে, হচ্ছে, সেটা রাইট, মুক্তিযোদ্ধাদের এখন জন্য, সব, সন্তানদের জন্য। আমি চাচ্ছি এখন এখনকার যে বর্তমান না আন্দোলন না চলছে যেসব কারণে, এটাতে টু দ্য পয়েন্টে। রিট শুধুমাত্র সংক্ষুব্ধ ব্যক্তিই করতে পারবেন, কিন্তু উনি কি কখনো মাঠে এসে দাঁড়িয়ে বলেছেন যে এই কাজটা করা যেতে পারতো? উনি কখনোই বলেননি। এটা হচ্ছে এক নম্বর লজিক্যাল ফ্যালাসি। আচ্ছা, দুই আমি নম্বর আনসারটা দিয়ে লজিক্যাল দিচ্ছি, ফ্যালাসি আপনি আমার নেটে সার্চ দিবেন, আমার দুই সার্চ নম্বর দেওয়ার পরে আমি দেখবেন প্রশ্ন যে আমি আমরা আমরা সকল শ্রেণীর আমি সকল কোটা পুনর্বহালের জন্য আন্দোলন করেছি কিনা। আপনি নেটে আমি সার্চ দেন, গুগলে সার্চ দেন, আপনি আমি নিউজগুলি পেয়ে যাবেন। তুষার ভাই, আপনি ঠিক কথা আছে, বলার সময় আমি কথা মুক্তিযুদ্ধ বলি নাই শুনেন, তুষার ভাই। হ্যাঁ, আমি তুষার আমি ভাই, আমি সাথে আপনি সাথে ছবি, আনসার গুলি দিয়ে দিচ্ছি। তুষার ভাই, আমি মুক্তিযুদ্ধ আমি মঞ্চ আপনার কথা বা বলার হচ্ছে সময় ছবি, মুক্তিযুদ্ধ সন্তান ও আপনি কাইন্ডলি প্রজন্ম একটু বা ছবিটা সন্তান দেখান। কমান্ডের আপনি ব্যানারে কাইন্ডলি একটু আমরা ছবিটা কিন্তু দেখান। আপনি একাধিকবার আন্দোলন করেছি, সকল তুষার ভাই, কোটা আপনি পুনর্বহাল ইকুয়ালিটির চাই। আপনি ছবিটা দেখেন, আপনি দেখাইছিলেন ঢাকা না? হ্যাঁ। তুষার ভাই, আপনি ইকুয়ালিটির ছবিটা দেখাইছিলেন, ওই ছবিটা একটু হুম আবার দেখান। তুষার ভাই, ওই ছবিটা একটু কাইন্ডলি আবার দেখান প্লিজ। প্লিজ হুম। তুষার ভাই, ওই ছবিটা, ইকুয়ালিটির একটা ছবি দেখাইছিলেন না, একটা হ্যাঁ, দেখালাম ভিজুয়াল দেখালাম, ডেমনস্ট্রেশন। বলেন। ইয়েস। হুম তুষার ভাই, আমরা খুব আশাহত হই, আমরা খুব, হুম না আমার একটু দেখান প্লিজ, প্লিজ একটু দর্শকদের একটু হুম। দেখায় রাখেন আচ্ছা, প্লিজ। ওখানে হ্যাঁ, দেখা দেখুক যায়। দেখুক। হ্যাঁ, দর্শক প্লিজ দর্শকরা দেখায় দেখুক। রাখেন। হুম তুষার ভাই, আমরা খুব আশাহত হই, আপনাদের রক্তে মহান যেই আমাদের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের রক্ত প্রবাহিত হচ্ছে, কিন্তু আপনারা মনস্তাত্ত্বিক ভাবে আপনি কেন ভাবছেন যে আপনি হচ্ছেন একদম ডান পাশের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষটা, সবচেয়ে ছোট মানুষটা আপনি? এটা আপনাকে কেন ভাবছেন? আমাকে মনে পড়ায় দেয় 2018 সালে আমি বিজয় একাত্তর হলকে ডিবেট করেছিলাম। ডিবেটের বিষয় ছিল কোটা কি তাহলে মেধা অর্জন অনুৎসাহিত করছে? কারণ সে যেহেতু জানছেই সে কলেজে ভর্তি হলে কোটা পাবে, সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে কোটা পাবে, সে চাকরিতে ভর্তি হলে কোটা পাবে, সে যেহেতু সে শুরুতে এই জিনিসটা জেনে যাচ্ছে, তার মানে আমরা কি ধরে নিতে পারি সেটা তাকে একটা মনস্তাত্ত্বিক ভাবে সবসময় একটা পীড়ন দেয়? এই জিনিসটাই গতকালের একটা বক্তব্যে, তুষার ভাইয়ের বক্তব্যে কিন্তু এটা প্রমাণিত হয়। তুষার ভাই কি বলেছিলেন? তুষার ভাই বলেছিলেন উনি 4টা ভাইবা দিয়েছেন বা 5টা ভাইবা দিয়েছেন। উনার এক সহযোদ্ধা 16 থেকে 17টা ভাইবা দিয়েছেন। এবং কোন ভাইবা দিয়েছেন? তৃতীয় চতুর্থ শ্রেণীর ওই চাকরির ভাইবা দিয়েছেন। কিন্তু সেখানে তা না থাকার কারণে উনি নিজে অ্যাকনোলেজমেন্ট, এটা ওনার সেলফ অ্যাকনোলেজমেন্ট, উনি চাকরিটা পাননি। তখন ওনার বোধোদয় হয়েছে যদি ওনার কোটা থাকতো তখন তিনি চাকরিটা পেতেন। তাহলে কি, আমার মনে পড়ে 2018 সালে বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবে দাঁড়িয়ে আমরা এই এই মোশনে আমরা ডিবেট করেছিলাম, কোটা কি তাহলে নিরুৎসাহিত করছে? আপনাকে আমি একটা প্রশ্ন বন্ধনীর মাধ্যমে এই প্রশ্নটা করে যাচ্ছি, আপনি কি তাহলে এটার অ্যাকনোলেজমেন্ট দিয়ে গেলেন যে কোটা দাঁড়িদেরকে মেধা অর্জনে কোটা মূলত হচ্ছে নিরুৎসাহিত করছে? 3 নম্বর বিষয়টা, যে বিষয়টা আমাদেরকে খুব একটা, মানে আমরা খুবই আশাহত হয়েছি, আপনি একটা প্র্যাগমেটিক ডিসকোর্সের ডিবেটটা আপনি নিয়ে গিয়েছেন একটা ইলিউসিভ ডিসকোর্সে। কিভাবে? আপনি দেখেন, আপনার কথায় আসছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী কুড়িগ্রামে রয়েছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমি কিন্তু রাজীবপুরে, তাদের যারা যারা হাসানাত আব্দুল্লাহ, তাদের আবেদনটাও কি ইলিউসিভ কি না? আপনি কি এটাকে সম্পূর্ণভাবে একদম আনইমোশনালি ট্রিট করছেন? তাদের অবস্থানটা কি আমি কি বলছে? ইলিউসিভ আমি ইলিউসিভ কেন বলছি না, আমি একটু পরে আসতেছি। এবং আজকের ডিবেটটা কোন জায়গায় ভেঙে যায়, আজকের ডিবেটটা কিন্তু তুষার ভাইয়ের বক্তব্যের মধ্যে ভেঙে যায়। আমি একটা একটা পয়েন্ট ধরে ধরে আমি দেখাই দিচ্ছি। আমি আজকে আমার নিজের পয়েন্ট দিয়ে আমি বুঝে গেছি আমার ডিবেটে আজকে নিজের পয়েন্ট লাগবে না। আমি যে 4টা স্ট্যান্ড পয়েন্ট বলতে চাচ্ছিলাম আমার প্রয়োজন নাই। তুষার ভাই 4টা স্ট্যান্ড পয়েন্ট থেকে আমি তাদের কথা পয়েন্ট বলছি। গুলোকে, তাদের যে অবস্থান সেটাকে আপনার জায়গা থেকে, আপনার দৃষ্টিতে, আপনি বলতে আমি আপনারা যারা আন্দোলন করছে তাদের জায়গা আমার থেকে জায়গা আমি থেকে একটু আমি বলবো, যৌক্তিক যদি যৌক্তিক ঘটনা চাচ্ছি হ্যাঁ যে আমি যদি তারা অযৌক্তিক, তাদের অবস্থান অযৌক্তিক, সেটাকে সেই জায়গাটাকে আপনি স্পষ্ট করে দিতে দয়া করে, এবং ছোট্ট হ্যাঁ করে হ্যাঁ, পারেন। আমার 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 স্ট্যান্ড আমি বলবো। এবার দেখেন তুষার ভাই, আপনি যদি সেভাবে বলতে চান, আমার বাবা, আমি কোট করে বলছি, আমার বাবা রাজমিস্ত্রি, আমার বাবা রাজমিস্ত্রি। এখন দেখেন, কৃষকের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার পাশে বসে ক্লাস করে, রেমিটেন্স যোদ্ধা, যারা এই দেশকে, যারা এই দেশের অর্থনীতিকে সচল রাখছে, একজন কৃষকের ছেলে, একজন রেমিটেন্স যোদ্ধার ছেলে, একজন হচ্ছে যে রিক্সাওয়ালার ছেলে, তারা কি আপনি মনে করছেন না তারা রিগ্রেসিভ ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছে এই কোটার কারণে? আমি আবারও বলছি, কোটা দুই ধরনের, প্রগ্রেসিভ কোটা, একটা রিগ্রেসিভ কোটা। আপনি যে কথাটা বলছেন ডিসক্রিমিনেশনটা দুই ভাবে হয়।
প্রগ্রেসিভ ডিসক্রিমিনেশন, রিগ্রেসিভ ডিসক্রিমিনেশন। আপনি যদি হিস্ট্রি স্টাডি করেন তাহলে দেখবেন আমাদের যখন কোটা পদ্ধতিটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, এটা মূলত হচ্ছে একটা প্রগ্রেসিভ ডিসক্রিমিনেশন হিসাবে আমাদের ইন্ট্রোডিউস করা হয়েছিল। কিন্তু এখন কি মনে হয় না তুষার ভাই যে এটাকে রিগ্রেসিভ ডিসক্রিমিনেশন হয়ে দাঁড়িয়েছে? আমার বাবা রেমিটেন্স যোদ্ধা, কষ্ট করে টাকা পাঠাচ্ছে, আমি আজকে, আপনি স্বীকার করলেন মামা চাচা কাজ এবং টাকা দিয়ে হচ্ছে কি চাকরি পেতে হয়। আমার বাবা কৃষক, আমি কোন জায়গা থেকে টাকা পাবো? আমার কোটাও নাই, আমি কোন জায়গা থেকে টাকা পাবো? তার মানে কি আপনার থেকে কিন্তু আমি 2 ধাপ পিছিয়ে আছি। এক, আমার মামা চাচা নাই, আপনার কথা থেকে নিয়ে বললাম সেই জন্যই আমার আপনার মামা জেলা চাচা কোটা নাই দরকার, এবং সেই জন্যই কোটা আপনার নাই। জেলা কোটা তার মানে দরকার, কোটা কে সেই জন্য প্রাপ্য আপনার বেশি জেলা কোটা তুষার ভাই? দরকার, কোটাটা কুড়িগ্রামের কোটা তাহলে প্রাপ্য দরকার, প্রাপ্য সেই বেশি জন্য কার? আপনার কুড়িগ্রামের তুষার কোটা ভাই, দরকার। কোটার প্রাপ্য বেশি কার? আমার বাবার দৈনিক মজুরি 500 টাকা, আমার বাবার দৈনিক মজুরি 500 টাকা, উনি মান্থলি 15,000 টাকা ইনকাম করে। আপনি আপনি বলেন কোটার হক দাবিদার কে? আমার কৃষকের সন্তান, আমার বাবার মাসে 15,000 টাকা ইনকাম, আমার মামা চাচাও নাই, আমার কোটাও নাই। তাহলে বলেন সরকারি চাকরিটি তাহলে কে পাওয়া উচিত? আপনি কোটা হিসেবে, তার মানে কি আপনার প্রগ্রেসিভ রিগ্রেসিভ ডিসক্রিমিনেশনের শিকার আমি হচ্ছি কিনা? আমি আজকে আপনার রিগ্রেসিভ ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছি। এবার আসেন আপনার শেষ করবেন। পরবর্তী যে বিষয়টা আপনি বললেন, আপনি আজকে একটা বাইনারি অপোজিশন নিয়েছেন। আজকে আপনি, আপনার কথার মধ্যে একটা বাইনারি অপোজিশন ছিল, একটা অ্যাম্বিগিউইটি ছিল। কোন জায়গায় অ্যাম্বিগিউইটি ছিল আমি আপনাকে ধরাই দিচ্ছি, খুব সুন্দরভাবে ধরাই দিচ্ছি। দেখেন, আপনি শুরুতেই বললেন যে আপনি হাইকোর্টে রিট করেছেন কোটা ফিরে আনার জন্য, কিন্তু দেখেন আপনি কোন কোটা ফিরে আনার জন্য রিট করেছেন? শুধুমাত্র মুক্তিযুদ্ধ কোটা ফিরে আনার জন্য রিট করেছেন। আপনি ওই আন্দোলনে তাদেরকে সমন্বিত করতে চাচ্ছেন, কিন্তু দেখেন আজকে আপনি যে সুরে কথা বলছেন আমিও সেই সুরে কথা বলছি। সেটা কি? আমরা কিন্তু সংস্কার চেয়েছি। আমরা আবারও বলছি, আমাদের দাবি থেকে 2018-এ ফারুক ভাইরা যখন আন্দোলন করেছিল, 2018-এ কিন্তু বাতিলের কথা বলা হয় নাই। আমরা আবারও বলছি, 2018 বাতিলের কথা বলা হয় নাই, 2024-এও কিন্তু বাতিলের কথা বলা হয় নাই, বলা হচ্ছে না। আমরা কিন্তু যৌক্তিক ইনভার্টেড কমা পুনরাবৃত্তি করছি, আন্ডারলাইন করছি, আমরা যৌক্তিক সংস্কার চাচ্ছি। কোন যৌক্তিক সংস্কার? পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেটা সংবিধানে স্বীকৃত, এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিবৃত্ত করতে পারবে না। এবার প্রশ্ন আছে যে হ্যাঁ হ্যাঁ, মুক্তিযোদ্ধারা এখানে বর্তমানে, এখানে এখানে ঠিক আছে। তাহলে আপনার মুক্তিযোদ্ধাদের প্রশ্নে, মুক্তিযোদ্ধাদের সন্তানদের প্রশ্নে আপনাদের অবস্থান কি? আপনারা কি চান যে তাদের পুরো ব্যাপারটা বাতিল হয়ে যাক, নাকি সংস্কার করে এবার কোন পর্যায়ে আপনি তাদেরকে রাখতে চান? এই এবার যে এই আমাদের জায়গাটা একটু এবার শেষ আমাদের করবেন, জায়গা, এখানে একটু শেষ করবেন। এবার আমাদের জায়গা, আপনি পিছিয়ে আমাকে পড়া আমি জনগোষ্ঠী প্রশ্ন, একটা আছে সেটা বলেছেন, কিন্তু পাশে মুক্তিযোদ্ধাদের সন্তানদের ব্যাপারটা, তাদের যে অবদান আমাদের দেশের জন্য, তাদের পরিবারের সন্তানরা অনেকেই আছে যে পিছিয়ে পড়া হিসেবে তাদেরকে, তারা নিজেদেরকে অগণ্য করে বলেই কোটা সুবিধাটা চাচ্ছে। তা আপনি কি না না, মনে করেন পিছিয়ে কিনা পড়া, যে শোনেন সাগর ভাই, আমি এখানে একটু ইন্টারাপ্ট করি। দেখেন, এখানে দুইটা সেন্স একই সাথে কাজ করে। একটা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে 1972 সালে 5ই সেপ্টেম্বর যখন কোটা ব্যবস্থা দেওয়া হয়েছিল, সেটা কিন্তু সংবিধান গৃহীত হওয়ার পূর্বে, ঠিক আছে? 4 নভেম্বর 1972 সালে সংবিধান গৃহীত হয়েছিল শুধু মুক্তিযোদ্ধার এবং সন্তানদের সংবিধান জন্য, শুধু কার্যকর হয়েছিল। সন্তানদের জন্য, ঠিক আছে, নাতিদের নো ব্যাপারটা নো ছিল না? নো, আচ্ছা নো আচ্ছা না, প্লিজ তুষার ভাই, প্লিজ, হ্যাঁ, এই জায়গাটা একটু পোলাইটলি স্পষ্ট হই। হ্যাঁ হ্যাঁ, পোলাইটলি আমি আমি মানে জাস্ট পোলাইটলি তাদের একটা প্রশ্ন করবো জনাব তুষার ভাই, হাসান একটা হাসান প্রশ্ন, হাসান আব্দুল্লাহ, ওনার তুষার ভাই ওনার একটা জায়গাটা প্রশ্ন, ইম্পর্টেন্ট, একটু আচ্ছা, আমাকে বলবেন। স্পষ্ট করতে দেন, আমাকে স্পষ্ট করতে আপনার দেন, ঠিক আপনারা আছে? তাহলে কোন দেখেন, হিসেবে নিজেদের হ্যাঁ, কোটা যাচ্ছে? পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে চাচ্ছেন না, তাহলে কোন রাইট। হিসেবে? সাগর ভাই শুনেন, যখন আপনার মানে আপনাদের 1972 কারণটা সালে, কি? আপনারা তো হ্যাঁ, কেউ শারীরিক ভাবে না না, আমাকে বলতে দেন, না ইয়ে না, না। আমাকে বলতে দেন, আপনার কাছে আমাকে বলতে আপনারা এই দেন। জায়গাটা আগে স্পষ্ট করুন, আপনাদের মানে হ্যাঁ, কারণটা আমি কি, এইটাই কোন বলছি, কারণে? হ্যাঁ এইটাই বলছি আপনাকে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে একই সাথে দুইটা বিষয় ঘটেছে। একটা হচ্ছে, মহান মুক্তিযুদ্ধে যারা বীরত্বপূর্ণ অবদান রেখেছেন, তারা এই দেশের জন্য জীবন দিয়েছেন, নিশ্চিত মৃত্যুর জন্য আপনার যুদ্ধে গিয়েছেন। ওইখানে কেউ আপনার কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ আবার মুক্তিযোদ্ধারা তারা তারা তো বাবা আর মা, এইগুলি এখন তো এই দাবিতে ঠিক নাই, আছে। তারা হ্যাঁ, মরে না না, গেছে। শুনেন আমারটা, না না, সন্তান এবং আমারটা শুনেন। নাতিদের যুক্তিটা যায়, নাতি নাতনিদের এই যে যুক্তিটা আপনার তো, যায়। না না, হ্যাঁ আমি দিচ্ছি তো। এখন এই যে যে তাদের জন্য কোটা ব্যবস্থা দেওয়া হয়েছিল, ঠিক আছে, এটা হচ্ছে বিশেষ উপহার হিসেবে, বিশেষ বিধান, যেটাকে স্পেশাল প্রিভিলেজ বলে থাকি। এবং তারা যে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এইটার একটা অংশ ছিল যে তাদেরকে পুনর্বাসন, বঙ্গবন্ধু যখন আপনার দেশে ফিরলেন, রাষ্ট্র গঠনের যখন হাত দিলেন, তখন কিন্তু পুনর্বাসনের হাত দিলেন। এই পুনর্বাসনের অংশ হিসেবে মুক্তিযোদ্ধাদেরকে, এক হচ্ছে বীরত্বপূর্ণ অবদান, আর একটা হচ্ছে পুনর্বাসনের অংশ আপনি হিসেবে এখনো কোটা দিলেন। পর্যন্ত কিন্তু এখন রয়ে দেখেন, গেছে মুক্তিযোদ্ধাদের, বঙ্গবন্ধুর ওই 72-এর রাইট, সংবিধানে এখন সবাই মেনে প্রশ্ন নিয়েছে, হচ্ছে, সেটা রাইট, মুক্তিযোদ্ধাদের এখন জন্য, সব, সন্তানদের জন্য। আমি চাচ্ছি এখন, এখনকার যে বর্তমান না আন্দোলন না, চলছে যেসব কারণে, এটাতে টু দ্য পয়েন্টে না, এখানকার আমি যুক্তিটা এটাই আছে কিনা আসছি, এক আমি লাইনে আমি বলবেন। আমি আমি আমি
সাগর ভাই আমি এটাই আসছি, আপনি যদি আমাকে ওইটা না টানতে দেন তাহলে তো এটা হবে না। মাঝখানের আপনার ওটা তো জানি, হচ্ছে আপনার ওটা প্রেক্ষিতে 72 সালে আপনার আমি, আপনি কনস্টিটিউশন আবারও বলবেন, আমার অন্য প্র্যাগমেটিক অন্য ডিসকাসে বক্তারা আছে কথা তাদের বলেন কাছে যেতে হবে। তুষার ভাই, প্র্যাগমেটিক একটু সন্তান এবং এক্সপ্রেশন ডিসকাসে নাতি শেষ কথা কেন করতে দিতে বলেন, দিন। হবে? প্র্যাগমেটিক সন্তান এবং ডিসকাসে। নাতি দিতে হাসান হবে, যে হাসান কোনো আসছি বলতে দিতে হবে। হ্যাঁ প্লিজ প্লিজ, হ্যাঁ ছোট্ট করে শেষ করেন জনাব ওহিদুল ইসলাম দেখেন, কিশোর। মুক্তিযোদ্ধাদেরকে যেটা দেওয়া হয়েছিল, মুক্তিযোদ্ধাদের সেটা সুবিধাটা পাইনি। 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে 96 সাল পর্যন্ত 96 মুক্তিযোদ্ধাদের বয়স শেষ, এবং তাদের কোনো তালিকাই ছিল না যে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে। বিষয়টা বুঝেন, 96 পর্যন্ত মুক্তিযোদ্ধাদের কোনো চাকরি দেওয়া হয় না। 82 সালে 25 জন মুক্তিযোদ্ধাকে চাকরি দেওয়া হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে মুক্তিযোদ্ধাদের ইতিহাস। তাহলে ওকে, এই যে তাদের যে ইটা দেওয়া হইলো তারা কিন্তু পায় নাই, তাদের উদ্দেশ্য ছিল পুনর্বাসন করা। তাহলে মুক্তিযোদ্ধারা কিন্তু পায় নাই। তারপরে আসলে দেখেন 97 সালে 96 আওয়ামী লীগ ক্ষমতা এসে তারা অর্থনৈতিক রাজনৈতিক ভাবে যে 75 পরে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে সন্তানদেরকে দেওয়া আমি আপনার হয়েছে। কাছে আসছি। তখন আপনার কিন্তু শুনুন, সন্তানদেরকে দেওয়া হয়েছে। এখানে এই ইতিহাসের 1900 সেই আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে এই ইতিহাস বলতে গেলে অনেক কয়েক ঘন্টা আমার নষ্ট অনেক করতে হবে। ইতিহাস। তো আমি টু দা হ্যাঁ। পয়েন্টে আপনাদেরকে এখানে কথা বলার জন্য, কারণ আমাদের আলোচক আজকে বেশি, সে কারণে বলেছি টু দা পয়েন্টে আসুন। আপনি আমি আপনার কাছে আসছি আবারও।